ইসলামী ব্যাংক নিয়ে এবার জাতীয় সংসদে মুখোমুখি সরকার বিরোধী দল। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের আনা প্রস্তাবের ওপর আলোচনায় এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন সংসদ সদস্যরা। এ সময় অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক টাকা তুলে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা চলছে। নোটিশটি উত্থাপন করেছিলাম। মঙ্গলবার সংসদ অধিবেশনে ৬৮ বিধিতে ইসলামী ব্যাংক ইস্যুতে আলোচনার জন্য নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে বাজেট অধিবেশনের তৃতীয় দিন। ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক। বক্তব্যে জামায়াতের সংসদ সদস্যরা অভিযোগে তীর ছুড়েন সরকার ও ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদের দিকে। বলেন, পুরাতন দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে ইসলামী ব্যাংকের দিকে, যার ফলে ফের গ্রাহক অনাস্থা দেখা দিয়েছে। ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকে শুধু ইসলামী ব্যাংক নয়, সরকারি খাতের ব্যাংকগুলো উইন্ডো ড্রেসিং করে তাদের রিপোর্ট প্রকাশ করে। এই সরকার আসার পরে যে পরিবর্তনটা ব্যাংকে নিয়ে আসা হচ্ছে, এটা একেবারেই একটি নেগেটিভ অ্যাটিটিউড আমরা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এক হাত নেন জামায়াত নেতাদের। পাল্টা অভিযোগ করেন দলটি নিজেদের স্বার্থে ইসলামী ব্যাংক থেকে অনৈতিক সুবিধা নেয়ার। বলেন, তদন্ত হবে ব্যাংকটিতে রাজনৈতিক নিয়োগ, মব সৃষ্টি সহ সবকিছুরই। একবার যে ব্যাংক আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না। স্পিকার, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। ইসলামী ব্যাংক থেকে সুবিধা নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েন জামায়াত আমির। জানান, কখনোই রাজনৈতিক ফায়দা নেয়নি জামায়াত। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। বিরোধী দলীয় নেতা দাবি জানান, জোর করে যাদের শেয়ার ছিনিয়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিতে হবে। দখলের পুরনো চক্রকে ফেরানোর চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। ওরা ডাকাতি করেছে, এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলা ফিরিয়ে দেওয়া হবে। পরে অর্থমন্ত্রী জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে সম্প্রতি অনেক গ্রাহকই আমানত তুলে নিচ্ছেন ব্যাংকটি থেকে, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা। এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, এবং আমি বিশ্বাস করি এই ইকোসিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরে ইসলামী ব্যাংক ইস্যুতে বিরোধী দল থেকে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন স্পিকার। এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। দিস ইজ নট এ পয়েন্ট অফ অর্ডার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আন্দোলনের মাঝে তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা বিশেষ সহায়তা চাইল ইসলামী ব্যাংক। এদিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে অব্যাহতি না দিলে বুধবার সচিবালয় অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ঈদের ছুটির পর থেকেই উত্তপ্ত রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল। চেয়ারম্যানের নিয়োগ ইস্যুতে আন্দোলন শুরু করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, যা চলছে প্রতিদিনই। প্রথম দিকে 1 ঘন্টার কর্মবিরতির পর ধীরে ধীরে বাড়তে থাকে সময়। উদ্ভূত পরিস্থিতিতে বাড়তে থাকে সাধারণ গ্রাহকদের উৎকণ্ঠা। অর্থ উত্তোলনের চাপ বাড়ে ব্যাংকটির বিভিন্ন শাখায়। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। দীর্ঘদিন ধরে আমার অ্যাকাউন্ট, আমরা চাই না যে এখানে এসালাম এসে টাকা পয়সা আবার আত্মসাৎ করুক। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টকে অনুরোধ করতে চাই, আগামী 28 তারিখে সেখানে আপনারা এজিএম করবেন না। গ্রাহকদের একটি অংশের অভিযোগ, চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমকে নিয়োগ দিয়ে এস আলম গ্রুপের সম্পদ রক্ষা করা হয়েছে। দাবি করেন চেয়ারম্যানের নিয়োগ বাতিল সহ সাবেক এমডি ওমর ফারুকের পুনর্বহালের। 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে বুধবার সচিবালয় অভিমুখে যাত্রা ও অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আমাদের যে আমানত, সে আমানতকে তারা খেয়ানত করার জন্য তাকে কেন এখানে নিয়োগ দেওয়া হলো? যদি আমাদের এই দাবি পূরণ করা না হয় তাহলে আমরা আরো বৃহত্তর পরিসরে লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। তবে রাস্তায় আন্দোলনকারীদের দাবির মাঝে ব্যাংকের ভেতরে চলছে স্বাভাবিক কার্যক্রম। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। কোনো এক সন্ধ্যায় পরিবারকে ফোনে জানিয়েছিলেন বিদেশ যাচ্ছেন, পৌঁছে জানাবেন। এরপর দিন, মাস, বছর পেরিয়ে কেটে গেছে এক যুগ, কিন্তু আর যোগাযোগ হয়নি স্বজনদের সাথে। ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় গিয়ে হদিস নেই নারায়ণগঞ্জের ২৫০০-এর এমন ১৬ তরুণ। মানব পাচার চক্রের ফাঁদে পড়ে ভয়ঙ্কর সমুদ্রপথে তারা যাত্রা করেছিলেন ভিন দেশের পথে। নারায়ণগঞ্জ ও টেকনাফ থেকে ফিরে সম্রাট হোসেন রিপোর্ট করেছেন এবং এতে ছবি তুলেছেন মেহেদি মিরাজ। কাজ করে ফোলাই না দিছে, খাইছি, সুখকে শান্তি আছিলাম। সুখ দেই ফোলাই গেছে, এই সুখ আঙ্গুর শেষ। তো খুশি হইতো আল্লাহ আঙ্গুর নিত গা, আমার ছেলেটার দিয়ে দিত, আঙ্গুর বড়ার মতো নাই। নারায়ণগঞ্জের ২৫০০-এর রিনা বেগমের একমাত্র সম্বল এখন এই দোকান, যেখানে চা বিক্রি করে কোনো মতে চলে তার জীবন। শেষ বয়সে একটু স্বস্তির বদলে সংসারের ঘানি টানতে হচ্ছে ষাটোর্ধ্ব এই নারীকে। একটু ভালো থাকার আশায় পরিবারের একমাত্র সন্তান আনার হোসেন বিদেশ যেতে ছেড়েছিল ঘর, কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ নেই। কাজ করে রাখা অন্য ক্ষমতা নেই, বয়স হয়েছে। আর যদি ছেলে থাকতো ফোলাই সংসারে হাল দোল লইলে আঙ্গুরে করে খাইলে, নামাজ টামাজ পড়লাম হইলে। একই গ্রামের ভ্যান চালক সুরজ মিয়া কোনো এক সমুদ্র উপকূল থেকে পরিবারকে জানিয়েছিলেন বিদেশ যাচ্ছেন তিনি। এরপর কেটে গেছে এক যুগ, রেখে যাওয়া 5 বছরের মেয়েরও সংসার হয়েছে, কিন্তু নিজের পরিবারে আর ফেরেনি সুরজ। বলছে যে আমরা শিবুইটা যাইতেছি গিয়া, আর ফোন দেওয়ার মতন সময় নেই আমগো আত, আমরা যদি আল্লাহ দে জায়গা মতন যাই পৌঁছাইতে পরে ফোন দিব, পরে থেকে আর ফোন নাই। 2013 সালের নভেম্বরে নারায়ণগঞ্জের ২৫০০-এর 3 গ্রাম থেকে এমন 16 তরুণ ঘর ছাড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে। আশা দিন থাকছি, আর কেমনে থাকবো, এত বছর হয়েছে, আর আশা থেকে কি করতাম। কিন্তু কি ঘটেছিল তাদের সাথে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যাত্রা টেকনাফের শাহপুরীর দ্বীপে। এখানে নিয়ম করেই ভোর হয়, সাগরের পানিতে মাছ ধরা আর লবণ চাষে কেটে যায় জীবন। কিন্তু এই দ্বীপকে মানব পাচারকারীরা ব্যবহার করে অন্যতম রুট হিসেবে। মিয়ানমার হয়ে থাইল্যান্ডের ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেন অনেক বাংলাদেশি। গেল 6 মাস ধরে নিখোঁজ এই এলাকার 4 তরুণ, তাদেরই একজন ছিলেন এই পরিবারের হানিফ। স্থানীয় দালালের হাত ধরে ট্রলারে করে গভীর রাতে রওনা দিয়েছিলেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। একই গ্রামের সোহেলের মায়ের অপেক্ষা শেষ হচ্ছে না একমাত্র সন্তানের জন্য। দালালের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি তার কোনো খোঁজ। এখনো দিন মাঝে যে 2 জালতি দিনে দিন হানা তাজি দি শুনে আজ দিন গুজরি গুজরি আনিন্দে আইব আল্লাহ শুনে। তবে মানব পাচারের সময় ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে ফিরেছেন মিনহাজ হোসেন। মিয়ানমারের দুর্গম পাহাড়ি অঞ্চলে 2.5 বছর জিম্মি দশা কেটেছে তার। চোখের সামনে দেখেছেন বন্ধুকে কুপিয়ে হত্যার লোমহর্ষক ঘটনা। আমরা গেছিলাম 7 জন থেকে একজন মারাও গেছে, এখানে মেরে ফেলছে। ওরা তো একদিন পরে পরেও কিছু খাবার দিত, কিন্তু ওরা একদম দিচ্ছে না, পানিও পাচ্ছি না নালার মধ্যে, ওরকম একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে নিয়ে গেছিল। বেসরকারি সংস্থা প্রোটেকশন সেক্টর বলছে 2025 সালে কক্সবাজারে মানব পাচারের ঘটনা ঘটেছে 407টি, মামলা হয়েছে 356টি। তবে গ্রেপ্তার হয়েছে এই চক্রের অন্যতম হোতা শাকের মাঝি। যারা গ্রেপ্তার হচ্ছে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু পরবর্তী যে এদের যারা যুক্ত আছে এই কাজগুলোর সাথে তাদেরকে কিন্তু আমরা অ্যারেস্ট করার জন্য আমরা মানে এটা আমাদের রেগুলার ওয়ার্ক, উই আর ওয়ার্কিং বিহাইন্ড দিস। একের পর এক ট্রেজেডির পরও সমুদ্রপথে মানব পাচার কেন থামানো যাচ্ছে না, এমন প্রশ্নে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে সোচ্চার রয়েছেন তারা।
শাহপুরী কিংবা টেকনাফ দিয়ে যারা বাইরে যেতে এই সংখ্যাটা কম হতে পারে, কিন্তু এইখানেও যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে। কিন্তু এখানে আমাদের সরকারের পাশাপাশি ব্যক্তি, নাগরিক, বেসরকারি প্রতিষ্ঠান সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। এত নিখোঁজ কিংবা মৃত্যুর ঘটনার পরও এই অঞ্চলে বছরের পর বছর ধরে চলছে মানব পাচারের কার্যক্রম, আর সেই কাজে সক্রিয় বেশ কয়েকটি চক্র। সংশ্লিষ্টরা মনে করছেন এই মানব পাচারকারীদের থামাতে না পারলে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে বাংলাদেশ। সম্রাট হোসেন, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার। সীমান্ত হত্যা, পুশিন চেষ্টা বাংলাদেশ ভারত সম্পর্কে একটি বড় কাঁটার নাম। নিয়মিত বিরতিতে এইসব ঘটনার সীমান্তে তৈরি করে উত্তেজনা, সৃষ্টি হয় অমানবিক বেদনা বিধুর উপাখ্যান। যদিও নতুন করে কোনো পুশিনের চেষ্টার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লালমনিরহাট থেকে এ নিয়ে আরও জানাচ্ছেন হিরণ খান, ক্যামেরায় ছিলেন নির্মল চন্দ্র। সীমান্তের কাঁটাতার কিছু পরিবারের জন্য আতঙ্ক, একই সাথে বেদনার অপর নাম। লালমনিরহাটের কৃষক খাদিমুল গেল মাসের 14 তারিখ টকবকে এই যুবকের জীবন প্রদীপ নিভে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে। খাদিমুলহীন পরিবারের খোঁজ নিতে গিয়ে ঘরে দেখা মিলল তার 4 দিনের এক ফুটফুটে সন্তানের, যে সন্তান পৃথিবীর আলো দেখার আগেই হারিয়েছে বাবাকে। তাকে বেড়ে উঠতে হবে বাবা ছাড়াই, যে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। যে কাজে ও করে আনি আমাদেরকে হয়তো ওই কাজটা কি এখন আমি পাবো না তো আমি আর। কার কাছে বিচার চাইবেন, কেই বা পাশে দাঁড়াবে পরিবারটির? বিনা অপরাধে যে আমার ছেলে যে প্যান হারাইলো, এখন তার 2টা বাচ্চা, আমারও তো বাপের সম্পদ নাই, আমি তা কিভাবে পালবো? মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে চলতি বছরের প্রথম 5 মাসে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে 5 জন, আহত আরও 10 জন। ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা, মাদক চোরাচালান সহ বিএসএফ এর নানা অনিয়মে অতিষ্ঠ সীমান্ত এলাকার মানুষ। এখন তারা বলছেন, চোখ মাটির দিকে নয়, চোখে চোখ রেখে কথা বলতে চান তারা। নতুন করে পুশিনের ঘটনায় সীমান্ত এলাকার মানুষ নড়ে চড়ে বসেছে। গেল কয়েকদিনে সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি কাঁটাতারের বেড়া হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষ। তারা বলছেন, তিক্ত অভিজ্ঞতা তাদেরকে এমন আগ্রাসী হতে বাধ্য করেছে। ভারতের যে বিএসএফ আছে তাদের জ্বালায় আমাদের যে সীমান্তবর্তী যে বাংলাদেশের বাড়িগুলো আছে তারা খুব আতঙ্কে আছে। 10 জনকে ঢুকাইছিল, হ্যাঁ, ঢুকার পরে আবার তারপরের দিনে ভোরবেলা রিটার্ন নিয়ে নিছিল। আপনারা কি করছেন? আমরা প্রতিরোধ করার জন্য আসছিলাম, সাধারণ পাবলিক যেগুলো আছি আমাদের এলাকা ভিত্তিক সবাই চলে যাচ্ছি। ওরা যদি ইট মারে আমরা পাটকেল মারবো। সাবধান সাবধান সাবধান। বিজিবির তথ্য বলছে, গেল কয়েকদিনে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ 3 শতাধিক নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু বিজিবির কঠোর নজরদারিতে সেসব চেষ্টা প্রতিহত হয়। হিরণ খান, চ্যানেল 24, লালমনিরহাট। পুশিন চেষ্টা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয় ব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই পুশিন সমস্যা সমাধান হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডক্টর জাহিদ বলেন, ব্যক্তির রাজনৈতিক পরিচয় প্রার্থী হওয়ার পথে বাধা হবে না। একের পর এক পুশিন চেষ্টা, সীমান্তে অস্থিরতা, এ বিষয়ে দিল্লিকে ডজন খানেকেরও বেশি চিঠি দিয়েছে ঢাকা। অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই বাছাইয়ে আইনি প্রক্রিয়া মানতে দিল্লিকে আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি করা হবে, সেটা নিয়ে কাজ চলছে। আপনারা নিশ্চয়ই নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দাবি করেন, পুশিন চেষ্টা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা আছে বলে মনে করেন না তিনি। আশা করেন দ্রুতই পুশিন সমস্যা সমাধান হবে। এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা।
উপদেষ্টা বলেন, শর্ত পূরণ করে যে কোনো ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ দলটির কোনো পোস্ট বা দলীয় পদবি ব্যবহার করতে পারবেন না। এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। দেশের সব বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। নির্বাচন দেশের সব ইউনিভার্সিটি এবং সব কলেজে, বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে। আমরা স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। $3,890 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। আজকে সকালে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এইসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা বাঁশখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করা, 33 জেলায় সার্কিট হাউস এবং জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণ। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ এবং গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধনের সংশোধিত প্রকল্পেও অনুমোদন দেয় একনেক সভায়। তবে চীনা অর্থনৈতিক অঞ্চল সহ 2টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়নি। মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলামিন ও রিয়াজুল যুবদল নেতা। সোমবার রাতে ঢাকা ও মুন্সিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, রমনা থানার যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু বিল্লালকে পরিকল্পিতভাবে খুন করেছে। এই ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেছে পরিবার। রাজধানীর মৌচাকের আনারকুলে মার্কেটের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের সাথে বিরোধ চলছিল যুবদলের রমনা থানা আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর। পরিবারের দাবি, স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় এই দুজনের বিরোধ মীমাংসাও করে দেওয়া হয়। সোমবার রাতে যুবদল নেতা দিদারুল ফোন করে আনারকুলি মার্কেটের সামনে ডেকে নেয় বিল্লালকে। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানেই বিল্লালকে খুন করা হয়েছে। 100 পোলামানের মতনই আরো প্রস্তুত। এক কথা দুই কোনো কথা নাই। আমার ভাইয়ের বুকে একটা স্টেপ করছে, একবার বুকে পরিকল্পিত, মানে এতে কোনো মানে বিন্দু পরিমাণ ভুল নাই যে পরিকল্পনা ছিল না ওদের। এই ঘটনায় রমনা থানায় মামলা করেছে বিল্লালের পরিবার। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলামিন 19 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আর গ্রেপ্তার রিয়াজুল একই ওয়ার্ডের যুবদল কর্মী। এই সংক্রান্তে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের ভিতর রাজনৈতিক পরিচয় আছে। আলামিন সে 19 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, আর রিয়াজুল তিনি যুবদল কর্মী বলে আমরা জেনেছি। এদিকে গ্রেপ্তার আলামিনের স্ত্রীর দাবি, তার স্বামী ঘটনাস্থলে থাকলেও বিল্লাল হত্যাকাণ্ডে জড়িত না। রাত 10টা বাজে আয়সা ও ঘুমিয়ে গেছে। ও আসামি হইলেও রাত্রে বাসায় আসবে কেন? বাবুর মতো তো পালিয়ে যাইতো। আমিও চাই খুনির ফাঁসি হোক। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে রাজনৈতিক সহকর্মীকে খুন করেছে তাদেরই দলের নেতারা। দাবি করেন, খুনের নেপথ্যে রয়েছে আওয়ামী লীগ। সহযোগী সংগঠন, একটা সহযোগী সংগঠনের কাছে মার্ডার হবে, সেটা তো কাম্য না। আমরা রিয়াজুল পদে সাবেক যুবলীগ, এখন বর্তমানে যুবদল, এরকম আপনি দেখেন। এখন সারা ঢাকা সিটিতে আওয়ামী লীগের যারাই আছে তারা কিন্তু এখন খরচ পাল্টে কিন্তু বিএনপির সাথে বিল্লাল হত্যায় বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।